নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। বিদ্যাসায়নী সভা থেকে বেরুবার মুখে একদিন রায়মোহনকে ধরলেন বিদুশেখর। প্রতি শনিবার সন্ধ্যাকালে তিনি এসে সিংহবাড়ির বৈঠকখানায় বসে থাকেন, নজর রাখেন কারা আসা যাওয়া করছে মজলিস কক্ষে। সভা চলাকালীন বিদুশেখর সেখানে কখনো যান না। ছেলে ছোকরাদের ব্যাপার, তার মতন একজন প্রবীণ ব্যক্তির সামনে ওরা কখন কি অসমীচীন বাক্য বলে ফেলবে তার ঠিক নেই। তার নিজের মান রক্ষা করায় দায় হতে পারে। ছোটকু অর্থাৎ নবীন কুমার এখন এই সভা নিয়ে মেতেছে। বিদুশেখর এতে কোনো বাধার সৃষ্টি করেননি, কিন্তু ব্যাপারটিকে তিনি সন্দেহের চক্ষে দেখেন। কতগুলি অল্প বয়সী যুবক সন্ধেবেলা এক স্থলে মিলিত হয়ে গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা করে এবং দেশোন্নতির চিন্তায় ললাটে ঘর্ম ছুটায়। এ যেন তার কাছে ঠিক স্বাভাবিক মনে হয় না। এ আবার কোন নতুন ধরনের হুজুগ? সারা দেশে যুবক দলের মধ্যে বিভিন্ন ধরনের অনাচার ব্যাপকভাবে দেখা দিয়েছে। অতি অল্প বয়সেই তারা সুরাপান ধরেছে, এবং ধরা মানে কি, সে যেন চূড়ান্তভাবে আঁকড়ে ধরা। আগে তবু গুরুজনদের সামনে যেটুকু চক্ষু লজ্জা ছিল, এখন তারও বালাই নেই। শহর ছেড়ে গেছে বারাঙ্গনায়। পূর্বে এদের পৃষ্ঠপোষক ছিলেন মধ্যবয়সী ধনীরা, এখন যুবকরাই সেসব কুস্থানে প্রকাশ্যে গতায়াত করে। কিছুটা ইংরেজি শিক্ষার প্রবর্তনের ফলে যুবকদের মধ্যে সরকারি চাকুরি পাওয়ার সুযোগ এসেছে। তৈরি হয়ে উঠেছে একদল চাকুরিজীবী যুব সম্প্রদায়। অনেকে আসছে মফস্বল থেকে দেশের বাড়িতে স্ত্রী পুত্র পরিবার ফেলে রেখে শহরে মেষ বাড়িতে দল মিলে থাকতে, এবং ইন্দ্রিয় সুখ চরিতার্থ করার জন্য সন্ধ্যার পর কুলোটা নারীদের সংসর্গে মত্ত হয়ে ওঠে। সন্ধ্যার পর এই অসংযমী মদ্যপ কামপরায়ণদের দৌরাত্মে পথ চলা দায়। আবার এক শ্রেণীর যুবক মেতেছে ধর্ম নিয়ে, সেও এক ধরনের অনাচার। কিছুদিন আগে পর্যন্ত খুব খ্রিস্টান হবার হিড়িক উঠেছিল, এখন তা খানিকটা প্রশমিত হলেও একদল আবার নিরাকার ব্রহ্ম ভজনার নামে একটি উৎকট ধর্ম নিয়ে পাগলামি শুরু করেছে। সে ধর্মের কোনো মাথামুন্ডু নেই। সনাতন হিন্দু ধর্মকে হেয় করাই যেন তাদের একমাত্র উদ্দেশ্য। বিদুশেখর ভেবেই পান না যে ধর্ম কিংবা সুরা কিংবা পরনারী নিয়ে যদি দেশের যুবকরা সকলে মেতে থাকে, তাহলে পরিবারের সুচিতা ও সমৃদ্ধি রক্ষা হবে কি করে? যারা ব্যভিচারী এবং নেশাখোর, তারাও যেমন নিজ নিজ সংসারের সর্বনাশ করছে, তেমনি যারা ধর্মপাগল তাদেরও জাগতিক উন্নতির দিকে কোনো মন নেই। বিষয় সম্পত্তির কথা চিন্তা করাও তাদের চোখে যেন পাপ। এই সুযোগে ইংরেজ লুটে পুটে নিচ্ছে দেশের যাবতীয় সম্পদ। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দেবেন্দ্র ধর্মের নামে নাচাচ্ছেন এইসব যুবকদের। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের অকাল কুষ্মণ্ড পুত্র এই দেবেন্দ্র। ওর পিতা পরম সাহসের সঙ্গে ইংরেজদের সঙ্গে পর্যন্ত বাণিজ্য প্রতিযোগিতায় নেমেছিলেন, আর দেবেন্দ্র সেসব গোল্লায় দিয়ে সঞ্চিত বিষয় সম্পত্তির অংশ বেচে বেচে ধার শুধছেন এবং ধর্ম করছেন। এসব কথা চিন্তা করলেই বিরক্তিতে বিদুশেখরের ভ্রু কুঞ্চিত হয়ে যায়। ধর্ম হিন্দুদের কাছে একটা ব্যক্তিগত ব্যাপার। গৃহী হিন্দু নিজ নিজ রুচি অনুযায়ী ধর্মচর্চা করবে এবং নিজের জীবনে সুনীতিগুলি যথাসম্ভব মেনে চলার চেষ্টা করবে, কিন্তু ধর্মের নামে একদল লোক এক স্থানে মিলিত হয়ে বক্তৃতা করবে, কিংবা গান গাইতে গাইতে নৃত্য বা ক্রন্দন শুরু করবে, অথবা পথ দিয়ে মিছিল করে যাবে, এ আবার কি অদ্ভুত কথা! এ যেন বৈষ্ণব নেড়ানেড়িদের ব্যাপার। তাহলে সংসার ছেড়ে ওরা আশ্রম খুললেই পারে, কিংবা বনে জঙ্গলে চলে যাক না। দেবেন্দ্র তো আবার প্রতি বৎসরই একটি করে পুত্র বা কন্যার জন্ম দিয়ে চলেছেন। নবীন কুমার অতি দুরন্ত, অতি খেয়ালি। বিদুশেখর জানেন এ ছেলের উপর খুব কড়া নজর রাখা দরকার। একটু রাশ আলগা দিলে এ সম্পূর্ণ উৎসন্নে চলে যেতে পারে। নবীন কুমারের স্বভাব এমনই অস্থির যে কোনো দুষ্ট লোকের কুমন্ত্রণায় যে কোনো কুকাজ করা তার পক্ষে মোটেই অসম্ভব নয়। তাছাড়া এখন থেকেই তার যেমন খরচের হাত দেখা যাচ্ছে, তাতে রামকমল সিংহের অতুল বৈভবও
সে উড়িয়ে দিতে পারে ইচ্ছে করলে। আইন মোতাবেক এখনও নবীন কুমার সাবালক নয়। সম্পত্তি ও জমিদারি পরিচালনার অধিকার তার এখনও জন্মায়নি। সে অধিকার এখনও বিম্ববতী ও বিধুশেখরের। পুত্র স্নেহে অন্ধ বিম্ববতী পুত্র যখন যা টাকা পয়সা চায় তাই তিনি দিয়ে দেন। বিধুশেখর অনেক চেষ্টা করেও এর নিবারণ করতে পারছেন না। নবীন কুমার জ্ঞান ও বিদ্যাচর্চার জন্য এমনভাবে মেতে উঠেছে, এটাকে বিধুশেখর এখনও সুলক্ষণ বলে গণ্য করেননি। তার ধারণা এ উচ্ছ্বাস অতি সাময়িক, এই যেন ঠিক বয়সোচিত নয়। হঠাৎ সে সম্পূর্ণ বিপরীত দিকে চলে যেতে পারে বলে বিধুশেখরের সন্দেহ হয়। তিনি নিজে বিদ্যুৎসাহী সবার অধিবেশনে যোগদান করেন না, কিন্তু দিবাকরকে তিনি চর হিসাবে লাগিয়েছেন। দিবাকর আশেপাশে ঘুরঘুর করে। দিবাকরের মারফত তিনি জেনেছেন যে এই সভায় শ্যাম্পেন ব্যান্ডটি চলে না, এমনকি গোপনেও না। স্ত্রীলোক বিষয়ে রসালাপও হয় না ওখানে, আবার ধর্ম নিয়েও কোনো প্রসঙ্গ ওঠে না এ সভায়। শুধু নীরস সমাজ সংস্কার ও সাহিত্য আলোচনা। বিধুশেখরের খটকা লাগে। এই সবার উদ্যোগে থিয়েটার করার কথা শুনে বিধুশেখর প্রথমে প্রবল বাধা দিতে চেয়েছিলেন। যাত্রা, পালাগান এসব নিছক ভরামো ও নিকৃষ্ট রসের ব্যাপার। ইতশ্রেণীর জনসাধারণই সেসব উপভোগ করে। কচ্ছিৎ কখনো ভদ্র ব্যক্তিরা তা দর্শন করে স্বাদ বদলায় মাত্র। তা বলে সম্ভ্রান্ত পরিবারের লোকেরা নিজেরা এসব করবে? কিন্তু নবীন কুমারের জেদের কাছে বিধুশেখরকে বশ্যতা স্বীকার করতে হয়েছে। যাত্রা, পালাগান আর ইংরেজদের অনুকরণে এই থিয়েটার নাকি এক নয়। উচ্চপদস্থ সাহেবরা এই প্রকার থিয়েটারের উৎসাহদাতা। কিছু কিছু হিন্দু ধনী গৃহে ইদানিং এর প্রচলন শুরু হয়েছে। নবীন কুমার বিধুশেখরকে এড়িয়ে চলে, পারতপক্ষে সামনে আসতে চায় না। কখনো মুখোমুখি পড়ে গেলে সে কোনো একটা ছুতো দেখিয়ে পালায়। সে প্রকাশ্যে বিধুশেখরকে অগ্রাহ্য করে না। বিধুশেখরের প্রতি মনে মনে তার এখনও কিছুটা ভয় ভাব আছে, কিন্তু বিধুশেখর কোনো মতামত জোর করে তার উপর চাপিয়ে দিলে সে মায়ের কাছে প্রবল আবদার জানিয়ে সেটাকে খারিজ করিয়ে আনে। এইভাবে সে থিয়েটারের অনুমতি আদায় করেছে। বিধুশেখর বুঝেছেন জোর জবরদস্তি করে এ ছেলেকে ঠান্ডা রাখা যাবে না। একে বশে রাখতে হবে নানা প্রকার গোপন সুকৌশলে। বৈঠকখানা ঘরে তিনি আরাম কেদারায় বসে আলবোলার নল মুখ দিয়ে টানছিলেন। পায়ের কাছে দিবাকর তার পদসেবায় ব্যাপৃত। বিদ্যুৎসাহী সবার কাজকর্ম শেষ হয়েছে। বক্তা ও সদস্যরা একে একে বিদায় নিচ্ছেন। বিধুশেখরের চোখ সেই দিকে। একেবারে শেষের দিকে রায়মোহনকে বেরোতে দেখে বিধুশেখর চকিতে উঠে বসে দিবাকরকে বললেন, ওই লোকটাকে ডেকে নিয়ে আয় তো, ওই যে শিরিঙ্গেটা। দিবাকর ডেকে নিয়ে এলো রায়মোহনকে। বিধুশেখরের এক চোখের উপর আজকাল একটি কালো ঢাকনা দেওয়া থাকে। ওই নষ্ট চক্ষুটিতে তার একেবারে আলো সহ্য হয় না। বৈঠকখানা ঘরে মাথার উপর জ্বলে 100 মোমের বিরাট ঝাড়বাতি। সুস্থ চোখটিতে রায়মোহন আপাদমস্তক পর্যবেক্ষণ করে নিয়ে তিনি জিজ্ঞেস করলেন, এই যে তোমার নাম কি যেন? হাত দুটি যুক্ত করে বিনয়ে খানিকটা কুব্জ হয়ে গিয়ে বিগলিত হাস্যে রায়মোহন বলল, হুজুর, আমাকে বারবার দেখেন আর বারবার ভুলে যান। অবশ্য আমি অতি সামান্য প্রাণী। হুজুরের মতন ব্যস্ত মানুষ আমাকে মনে রাখবেনই বা কী করে? অধমের নাম রায়মোহন ঘোষাল। বিধুশেখর বললেন, মনে পড়েছে। তা তুমি আবার এখানে এসে ভিড়লে কি করে? তোমাকে তো আমি দেখছি সেই কমলি মাগিটার বাড়িতে। হুজুর, আমাকে আরও অনেক জায়গায় দেখেছেন। স্বর্গীয় বাবু রামকমল সিংজি আমার বিশেষ স্নেহ করতেন। তেনার অভাবে আমাদের মতন 10-5 জন একেবারে অনাথ হয়ে পড়েছি। বুঝলুম, তুমি নিজেই একদিন বলেছিলে তুমি হলে গে সুখের পায়রা। তা তোমার আবার বিদ্যেচর্চার মতিগতি হলো কবে থেকে? সুখের পায়রাদের তো এমন সুখ্যাতি নেই। হুজুর, মানুষের ভাগ্যে কখন কি আছে স্বয়ং কালপুরুষও বোধ হয় তা বলতে পারেন না।
বয়স হলে বেড়ালও নিরামিষাশী হয়, বয়সে ভোগীও যোগী হয়, যে পাপীও সে ভেক নিয়ে অন্য পাপীদের তড়ায়। তা আমারও আপনাদের 5 জনের আশীর্বাদে বয়স কম হলো না, তাই আমি এখন নিজেকে শুধোলাম। ওরে অবোধ মন, বেলা তো যেতে বসলো, এতদিন জগতে থেকে কি সঞ্চয় করলি? জ্ঞান বুদ্ধি তো কিছুই হলো না। সোনা বাইরে পড়ে রইল, আমি শুধু আঁচলে গিরি বেঁধেছি। এখন শেষ বেলায় দুটো ভালো কথা, দেশের উন্নতির কথা অন্তত কিছু শুনে যায়, নইলে যমরাজের কাছে গিয়ে কি জবাবদিহি দেব? তাই দেখলুম বাবু রামকমল সিংহের সুযোগ্য পুত্র নবীন কুমার বিদ্যোৎসাহী সভা খুলেছেন, তাই আমিও সেখানে এক কোনায় ঠাঁই নিলুম। ওরা তোমাকে ঠাঁই দিল? অযোগ্যকেও তো মানুষ কখনো কখনো দয়া করে। কানে 5টা ভালো কথা গেলেও আত্মার উন্নতি হয়। আহা, ছেলে আপনার হীরের টুকরো। ধন্য রামকমল সিংহি, এমন পুত্রের জন্ম দিয়ে গেছেন। প্রতিবার জ্যোতিতে এ ছেলে যেন চন্দ্রসূর্যে এক করেছেন। তা তো বুঝলুম, কিন্তু এখানে যারা আসে তারা তো সবাই কলেজে পড়া ইংরেজি জানা কেষ্টবিষ্টু ধরনের লোক। তাদের মধ্যে তুমি ঠাঁই পেলে কি করে? পোশাকে আশাকে তো দিব্যি ভেগ ধরেছ দেখছি, কিন্তু হাঁ করলেই যে তোমার বিদ্যে বেরিয়ে যাবে। আজ্ঞে, আমি ইংরেজি জানি নে বটে, কিন্তু অল্প বয়সে 2-4 পাতা শাস্ত্র পড়েছিলুম। আমি মন্দ হতে পারি, আমার বংশটা তো মন্দ নয়। বংশের ধারায় আমার রক্তের মধ্যে কিছু লেখাপড়ার বিদ্যে আছে। মাঝে মাঝে সেই রক্তই কথা কয়ে ওঠে। বাহ, বলতে কইতে তো দিব্যি শিখে গেছো দেখছি, কাজ চালিয়ে যেতে পারবে। তা হুজুর, আরেকটি সত্যি কথাও বলি, আপনাদের এই সবাই নেছক ঠ্যাস ফিরিঙ্গিদের মতন সর্বক্ষণ ইংরেজিতে কথা হয় না, বাংলাতেও কথা হয়। বাবু নবীন কুমার বাংলার বড় পৃষ্ঠপোষক। কাজে কাজে বাংলায় যখন দেশের কথা হয়, জ্ঞানের কথা হয়, তখন মাঝে মধ্যে আমিও একটু একটু ফোড়ন দিই, 2-4টে শাস্ত্রের বচন উগরে দিই। বেশ বেশ, তোমার যোগ্যতা বুঝলুম, কিন্তু ঠিক কোন উদ্দেশ্যে এখানে যাতায়াত করছো সেটা বুঝলাম না এখনো। টাকা পয়সা কিছু পাবার আশা আছে নাকি? রায়মোহন দারুণ চমকিত হয়ে জিভ কেটে বলল, আজ্ঞে না হুজুর, পয়সার ধান্দা তো অনেক ঘুরেছি, এখন একটু নিষ্কাম জ্ঞানচর্চার স্বাদ জেগেছে। আমাদের সবার সভ্যদের চাঁদা ধার্য করার কথা উঠেছে, আমিও চাঁদা দেব। আর তাছাড়া? বিধুশেখর ব্যগ্র হয়ে জিজ্ঞেস করলেন, তাছাড়া? সভ্যরা যে থিয়েটার করছেন, তার জন্য আমি 3খানা গান বেঁধে দিয়েছি, সুরও আমার দেওয়া। বাবু নবীন কুমারকে আমি গান শেখাচ্ছি। এখানে অনেক ইংরেজি জানা জ্ঞানী বাবুরা এলেও আমার মতো বাংলা গান বাঁধার এলেম তো আর কারণ নেই। কাজে কাজে আমিও যাকে বলে প্রয়োজনীয়। এবার অনেকখানি খোলসা হয়েছেন, তোমার মতন বুদ্ধিমানের যোগ্য কাজই বটে। নিজেকে আগে প্রয়োজনীয় করে ফেলা দরকার, তারপর যত ইচ্ছে ওই কচি ছেলেটার মাথায় হাত বুলোবে। এই তো, সবাই ওর মাথাটি চিবিয়ে চুষে খেয়ে ফেলার জন্য একেবারে মুখিয়ে আছে, তাই না রে দিবাকর? কিন্তু একথা জানো কি, যতদিন আমি জীবিত আছি ততদিন সেটি হচ্ছে না। সেরকম চেষ্টা যে করবে, তাকে আমি এখনো ঝাড়ে বংশে একেবারে নির্বংশ করে দিতে পারি। বিধুশেখরের এই হুমকিতেও রায়মোহনের মুখমণ্ডলে কোনো ভয়ের রেখাপাত হলো না। ওষ্ঠে একই রকম হাস্য লেগে রইল। বিধুশেখর তার দিকে তীব্র দৃষ্টি স্থাপন করে একটুক্ষণ চুপ করে রইলে সে আবার বলল, হুজুর, আমার আর এখন দাঁত নেই যে কারোর মুন্ড চিবিয়ে খাবো, বাহুতে সে শক্তি নেই, নখে সেই ধার নেই যে কারোর ঘাড় মটকাবো। এখন পরকালের ডাক এসে গেছে, এখন যতটা পারি চিত্তের বিকাশ সাফ করে যেতে চাই। আমার ধর্মে তেমন মতি নেই, তাই জ্ঞান চর্চার দিকে ঢুকেছি। আপনাকে তো বললুম, এ আমার নিষ্কাম সাধনা। এ অতি উত্তম কথা। এবার আমি তোমার গান শুনবো। দিবাকর, তুই বাইরে যা, দরজাটা বন্ধ করে দিবি, আর আমি ফের না ডাকা পর্যন্ত এখানে আসবি নি। দরজা বন্ধ হবার পর বিদ্যাসাগর বলল, বসো।
সামনের ওই কেদারাটায় বসে শোনাও, থিয়েটারের জন্য কেমন গান বেঁধেছ। একটু গলা খাকারি দিয়ে রায়মোহন গুনগুন করে গান ধরল। নিশি যায় হায় হায় করি কি উপায়, নাদ বিহনে সখী বুঝি প্রাণ যায়। হ্যারো হ্যারো শশধর অস্তা চলগত সখী, প্রফুল্লিত কমলিনী কুমোদ মলিন মুখী। আর কি আসিবে কান্ত তুষিবে আমায়। শিবনেত্র হয়ে গাম্ভীর্য মাখা মুখে বিদুশেখর শুনতে লাগলেন গান। তার কোনো রকম সঙ্গীত প্রীতি আছে বলে আগে কখনো শোনা যায়নি। এরকম হালকা আমোদে তিনি কখনো সময় ব্যয় করেন না। আজ রায়মোহনের মুখ থেকে গানগুলি শুনবার জন্য গুরু উদ্দেশ্য আছে। একটি শেষ হওয়ার পর তিনি বললেন, আরেকটি শুনি। রায়মোহন আবার ধরল। হিত পিঞ্জরের পোষা পাখি উড়ে এলো কার, তরা করে ধরাগো সখী হৃদয়ে আধার। কোন কামিনীর পোষা পাখি কাহারে দিয়েছে ফাঁকি, উড়ে এলো দ্বার ছেড়ে শিকলি কাটা ধরা ভার। বিদুশেখরের মুখে আরও গাম্ভীর্যের মেঘ জমাট হলো। তিনি ধমক দিয়ে বললেন, শুধু এসব ছ্যাবলামো গান তুমি শিখোচ্ছ ওদেরকে? বিদুশেখরের গান শোনার উদ্দেশ্য রায়মোহনেরও বুঝতে বাকি ছিল না। সেই জন্য সে দ্বিতীয় গানে প্রণয়ের আধার গাইবার সময় বলে দিয়ে গেছে হৃদয়ের আধার। সে নিরীহ মুখ করে বলল, হুজুর, নাটকে যেমন যেমন কথা সেই অনুযায়ী তো গান বানতে হবে। সবারই খুব পছন্দ হয়েছে। তা হবে না কেন? এসব চটুল জিনিস আর ভালো লাগবে না ছোকরাদের? এ তো মেয়ে ছেলের গান। এসব গান তুমি নবীনদের মুখে গাওয়াচ্ছ? আজ্ঞে, আমাদের নাটকে যে উনি রাজকুমারীর ভূমিকায় অ্যাক্ট করছেন, সেই জন্যই এমন গান। রাজকুমারী হলে সে সর্বসময় প্রেমলীলের জন্য হ্যাংলামি করবে কেন? রাজকুমারীর বুঝি কখনো ভক্তির গান গায় না? তুমি ভক্তির গান শিখো ওকে, ভালো হয় যদি শ্যামা সঙ্গীত। রায়মোহন তৎক্ষণাৎ বলল, তাও আছে হুজুর। এই যে তৃতীয় গানটি শুনুন। অনুগত আশ্রিত তোমার, রেখো মা মিনতি আমার। এই গানেও রায়মোহন নাদ বদলে মা করে দিল এবং তার প্রণয় গীতিটি দিব্যি শ্যামা সঙ্গীত হিসেবে চলে গেল। বিদুশেখর এবার কিছুটা সন্তুষ্ট হয়ে বললেন, তোমায় দিয়ে আমার 2-4টি কাজ আছে। দিবাকরের উদ্দেশ্যে তিনি হাঁক দিতে দিবাকর দরজা ঠেলে উকি দিল। বিদুশেখর তাকে হুকুম দিলেন, খাজাঞ্চির কাছ থেকে 20টে টাকা নিয়ে আয় আমার নাম করে। দিবাকর চলে যেতেই তিনি রায়মোহনকে জিজ্ঞেস করলেন, থাকা হয় কোথায়? জানবাজারে সেই ঠেটি মেয়ে ছেলেটার কাছে? রায়মোহন বলল, না না হুজুর, সেখানে আমি কালে ভদ্রে 2-4 বার গেছি মাত্র। যবে থেকে শুনেছি আপনি ওকে ও বাড়ি থেকে জেটিয়ে বিদেয় করতে চান, তারপর আমি ওধারও মারাইনি। ও বিদেয় হয়নি এখনো। মামলা চলছে এখনো। অমন দাগাবাজ মাগি আর 2টি দেখা যায় না, সমানে লড়ে যাচ্ছে। আমার মনে হয় তলে তলে কেউ ওকে বুদ্ধি যোগান দেয়। ওর একলার এমন ক্ষমতা নেই। তা হতে পারে হুজুর, ওর কাছে অনেক মাতা মাতা লোকের আশা। দিবাকর 20টি সিক্কা টাকা এনে দিল। টাকাগুলি নিয়ে বিদুশেখর আবার দিবাকরকে ইঙ্গিত করলেন বেরিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিতে। তারপর টাকাগুলি রায়মোহনের দিকে বাড়িয়ে বললেন, এই নাও। রায়মোহন বিরাট বিস্ময়ের সঙ্গে বলে উঠল, টাকা? টাকা কিসের জন্য হুজুর? কেন, তুমি টাকা ছোও না নাকি? টাকা অপবিত্র জিনিস? আজ্ঞে না, টাকা হলো বক্ষের হৃৎপিণ্ড, নয়নের মণি, বাপ মায়ের স্নেহ আর সন্তানের ভালোবাসা। টাকাই ইহলোকের মোক্ষ। টাকার বান্ডিলে বসতে পারলে কত পাপিতাপিও মহাত্মন বনে যায়। খালি জিজ্ঞেস করছি, হঠাৎ আমার উপরে আপনার এই দয়া কেন? ধরে নাও তুমি গান শোনালে তার ইনাম। বাড়ির দোরগোড়ায় ভিখিরি এসে গান শোনালেও তো তাকে কিছু দিতে হয়। রায়মোহন টাকার তোড়াটি 2 হাতে ধরে বারবার কপালে ঠেকাতে লাগলো। নিবন্ত আলবোলায় কয়েকবার বড় বড় টান দিয়ে আবার চাঙ্গা করে নিয়ে বিদুশেখর বললেন,
মাসে মাসে তুমি আমার কাছ থেকে 20টি টাকা পাবে, তবে তার বদলে শুধু গান শোনালে চলবে না। তোমাদের ওই সবাই কী কথাবার্তা হয় তা সব আমায় জানাবে। পয়সা পর্যন্ত কিছু বাদ দেবে না। এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রায়মোহন বলল, নিশ্চয় হুজুর, এসব কথা আপনার জানা তো দরকার বটেই। নবীন যাতে ভুল পথে না যায় সেদিকে তোমায় নজর রাখতে হবে। অবশ্যই রাখব। এর মধ্যে বেসুরো কিছু তোমার নজরে এসেছে? ওই থিয়েটারের হুজুগটা আমার পছন্দ নয়, তাও কথা শুনল না। ওটা নির্দোষ আমোদ, ওর মধ্যে দোষের কিচ্ছু নেই। তবে ওই নাস্তিক বিদ্যাসাগরকে নিয়ে যে এত মাতামাতি করা হচ্ছে সেটা ঠিক ভালো কথা নয়। বিদ্যাসাগর নাস্তিক? তাকে তো আমি অনেক দিন ধরে চিনি। বয়স কম, একটু মাথা গরম ধাঁচে, কিন্তু মানুষটা নির্লোভ। চটকুর হাতে খড়ির সময় দক্ষিণা বিদয় কিছুই নিতে চায়নি। বড় অবাক হয়েছিলুম হে, বামুন পণ্ডিত অথচ অর্থলোভ নেই। কলিকালে এমনই হয়। কিন্তু হুজুর, কলিকালে এমনই হয় যে বামুন পণ্ডিত অথচ নাস্তিক। ওই বিদ্যাসাগর নাস্তিক ছাড়া কি বেদবাদের বিয়ে দিতে চায়? কি বললে? আপনি শোনেননি? এই নিয়ে শহরে কত শোর উঠেছে। আপনার নবীন কুমার কিন্তু বেধবা বিয়ে নিয়ে খুব নেচেছে। বিদুশেখর কিছুক্ষণ চুপ করে রইলেন। হঠাৎ তার কণ্ঠ বাষ্পাচ্ছন্ন হয়ে গেল। নিজের এই বৈকল্যে অবাক হলেন তিনি। একটু পরে মুখ তুলে অসহায় স্বরে বললেন, আমার 5 মেয়ে, তাদের কারোরই ভাগ্যে সধবা হয়ে থাকা ঘটল না। আমার প্রাণাধিকা কন্যা বিন্দু কাশিতে গিয়ে আত্মঘাতিনী হয়েছে। আমি সব সয়েছি। সমাজ ও দেশাচারের মুখ চেয়ে আমি কখনো দুর্বল হইনি, কোনো ভ্রষ্টাচারের প্রশ্রয় দিইনি। কিন্তু এখন বয়স হয়েছে, এখন আর পারি না। ঘোষাল, তুমি বিধবাদের কথা আমার সামনে কখনো উচ্চারণ করো না। ওরা যা করছে করুক। রায়মোহন চুপ করে গেল। বিদুশেখর আবার বললেন, আমি ওই বিদ্যাসাগরকে এনে নবীনের হাতে করে দিয়েছি। বিদ্যাসাগর ওর গুরুস্থানীয়। এখন যদি নবীন তার গুরুর কথা মান্য করে চলে, তাহলে আমি কোন মুখে নিষেধ করব? তা অবশ্য ঠিক কথা। তুমি একটু নজর রেখো, নবীন যেন কুসঙ্গে না পড়ে, কুপথে না যায়। আমাদের 2 বংশে এই একটিমাত্র পুরুষ সন্তান। ছেলে আপনাদের একেবারে হীরের টুকরো। এতটুকুনি বয়স, অথচ কি মেধা, কত বুঝদার। এমনটি আর কেউ কখনো দেখেনি। বিদুশেখরের কাছ থেকে বিদায় গ্রহণ করে রায়মোহন পথে বেরিয়ে পড়ল। শরীরটা বেশ উষ্ণ আর চনমনে লাগছে। লাগবেই তো। ফতুয়ার পকেটে নগদ 20টি টাকা। খুব ইচ্ছে করছে সোডা ওয়াটার দিয়ে 2-4 গ্লাস নাম্বার 1 এক্সাল স্টরি ব্র্যান্ডি খেতে। অনেক দিন ওসব খাওয়া হয়নি। আগের সে জীবন এখন নেই। নবীন কুমারের সভায় তাল রাখার জন্য আজকাল রায়মোহনকে বইপত্র পড়তে হয়। রায়মোহন উসখুস করতে লাগলো। আবগারির কড়াকড়ির জন্য ইদানিং সন্ধে হতে না হতে সুরার দোকান বন্ধ হয়ে যায়। তবু 2 পয়সা দাম দিলে বেশি এ সময়তে কোথাও সব পাওয়া যায়, রায়মোহন তা জানে। কিন্তু সেখানে গেলে পুরনো ইয়ার বক্সিদের পাল্লায় পড়তে হবে। পথে আজ গোড়া পুলিশের পুরো গিসগিস। রায়মোহন প্রথমে ভাবল এই বোধ হয় সেই হিসির হুজুগ। শহরে তো হুজুগের অভাব নেই। কিছুদিন ধরে নগরপালকরা শহর পরিচ্ছন্ন রাখার জন্য খুব ক্ষেপে উঠেছে। ঝোপঝাড় সাফ হচ্ছে, পুকুর ডোবা ভরাট করার কাজ চলছে পুরোদমে। তার উপর এক হুকুম জারি হয়েছে যে পথে কেউ প্রস্রাব করতে পারবে না। এমন অদ্ভুত আইনের কথা আগে কেউ শোনেনি। অনেক পথচারী মন্তব্য করেছিল, রাস্তায় না মুতে কি তবে লোকে শোবার ঘরে মুততে যাবে? কিন্তু মশকরার বিষয় নয়। বয়স্ক থেকে বালক নির্বিশেষে বেশ কয়েকজনকে পাহারাওয়ালারা ওই নির্দেশ ভঙ্গ করার অপরাধে কোতোয়ালিতে ধরে নিয়ে গেছে এবং তাদের জরিমানা করা হয়েছে। খানিক দূরে এগিয়ে রায়মোহন বুঝল আর সে ব্যাপার নয়। পথে মানুষজন বেশি নেই, পুলিশের সংখ্যায় যেন বেশি। একদল দিশি সিপাহীর সঙ্গে কয়েকজন গোরা সৈন্যকে কুচকাওয়াজ করে আসতে দেখে রায়মোহন
দেয়াল সেটে দাঁড়িয়ে গেল। তারপর আবার একটু এগুতে যেতেই আবার একটি ওই রকম দল। এক ভোজপুরি বিশালদেহী পাহারালা লম্বা লাঠিটাকে বাং বগলে রেখে দুহাতে খৈনি টিপছিল। রায়মোহন তার সামনে গিয়ে মস্ত সেলাম বাজিয়ে জিজ্ঞেস করল, সিপাহীজি, আজ ব্যাপার কি, এত সেনা পুলিশের যাতায়াত? পাহারালাটি তার দিকে কৃপার দৃষ্টিতে তাকিয়ে বলল, জানো না, আজ অমুক নবাব আসবে। সিপাহী যে নবাবের নামটি করল তা রায়মোহন ঠিক বুঝতে পারল না। কেমন যেন অচেনা নাম। সে ভাবল, মুরুগ্গে, নবাব বাদশাদের খোঁজ রেখে তার দরকার কি? অমন কত রাজা মহারাজা নবাব বাদশাহ এই শহরে আসে যায়। একটু রাত হলে কেরাঞ্চি গাড়িগুলো আর পাওয়া যায় না, পালকিওয়ালারাও উধাও। রায়মোহনকে হেঁটেই যেতে হবে বউবাজার পর্যন্ত। সে সন্তর্পণে চতুর্দিকে চেয়ে চলতে লাগলো। হীরেমণির ছেলে চন্দ্রনাথ সেই যে পলায়ন করেছে, আসছে ফেরেনি। রায়মোহন 2-4 বার দেখেছে তাকে। কখনো সে জাহাজ ঘাটায় কুলিগিরি করে, কখনো মাটি কাটার কাজ নেয়। রায়মোহনকে দেখলেই সে রক্তচক্ষে তাকায়। রায়মোহন বুঝে গেছে যে ওকে আর ঘরে আনা যাবে না। তার মা এবং রায়মোহনের প্রতি একসময় যে তীব্র অভিমান ছিল তা এখন জাত ক্রোধ। রায়মোহন চন্দ্রনাথকে দেখতে পাওয়ার কথা হীরেমণিকে আর বলে না। হীরেমণি তার পেশা একেবারে পরিত্যাগ করেছে, সে আর গানও গায় না। রায়মোহন অনেক করে তাকে বোঝাবার চেষ্টা করেছিল, গানটা অন্তত না ছাড়তে। সে হীরা বুলবুল, শহরে তার গানের কত কদর। কিন্তু হীরেমণি কিছুতেই তা শুনবে না। যে বড় মানুষরা তার ছেলের সর্বনাশ করেছে তাদেরই আবার গান শুনিয়ে সে মনোরঞ্জন করবে, তার ঘৃণা হয়। রায়মোহন হালকা পায়ে বাড়িতে ঢুকল। আজ তার মনে বেশ ফুর্তি। সারা বাড়ি অন্ধকার। হীরেমণি আজকাল যখন তখন বাতি নিভিয়ে শুয়ে থাকে। গন্ধক কাঠি নিয়ে রায়মোহন কয়েকটা বাতি জ্বেলে দিল। নিজের ঘরে পালঙ্কের উপর হীরেমণি শুয়েছিল উপুড় হয়ে। রায়মোহন তার পিঠে আস্তে হাত রেখে ডাকল, হিরে, ওঠ, আজ তোকে একটা গান শোনাবো। হীরেমণি বলল, না। রায়মোহন বলল, ওঠ না, একটা গান বাবুদের জন্য নয় কো, এ গান শুধু তোতে আমাতে দুজনে শুনবো। ওঠ, দেখ, মন ভালো হয়ে যাবে। না, হিরে আমার, মানিক আমার, সোনা আমার, আমার দিনের কমলিনী, রাতের কুমুদিনী, ওঠ। না, তুমি খেয়ে নাও গে, খাবার ঢাকা আছে। রায়মোহন এবার জোর করে হীরেমণির মুখটি ফিরিয়ে বলে উঠল, লক্ষ্মীটি ওঠ, দুজনে একসঙ্গে বসে খাবো। শোন হিরে, এই আমার কথা শুনে রাখ, যারা তোর ছেলে চাঁদুর উপর অবিচার করেছে তাদের উপর আমি শোধ নেবই নেব, তুই দেখিস একদিন। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।